আজ আমরা জারণ সংখ্যা নিয়ে কিছু জিনিস দেখার চেষ্টা করব। তো প্রথমে দেখা যাক জারণ সংখ্যা কি জিনিস। যেমন সোডিয়াম পরমাণু, আমরা জানি কোনো পরমাণু আধান নিরপেক্ষ হয়ে থাকে, কারণ সোডিয়ামে ঠিক যতগুলো প্রোটন রয়েছে সমসংখ্যক কি রয়েছে, ইলেকট্রন রয়েছে। প্রোটন এবং ইলেকট্রন একজন আরেকজনের ক্রিয়াকে নিষ্ক্রিয় করে রাখে, যার ফলে পরমাণু কেমন হয়, আধান নিরপেক্ষ হয়ে থাকে। অপরদিকে যদি সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, এখন যদি জিজ্ঞেস করা হয় সোডিয়াম প্লাস আয়নের জারণ সংখ্যা কত, আনসার +1। আর যদি বলা হয় থাকে সোডিয়ামের জারণ সংখ্যা কত, আনসার 0। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি জারণ সংখ্যাটা এভাবে দেওয়া যেতে পারে: কোনো পরমাণু অথবা মূলক যখন ইলেকট্রন ত্যাগ অথবা ইলেকট্রন গ্রহণ করে, তখন এটি যে চার্জ প্রাপ্ত হবে চিহ্ন সহ এই চার্জের মানটি হচ্ছে তার জারণ সংখ্যা। যেমন সোডিয়াম এখানে কোনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ কিছুই করেনি, এখানে তার চার্জ 0 ছিল, সুতরাং সোডিয়ামের জারণ সংখ্যা কত, 0। আর এখানে সোডিয়ামের চার্জ কত, +1, তাই তার জারণ সংখ্যা +1। অপরদিকে যদি আমরা ক্লোরিন পরমাণু ক্ষেত্রে দেখার চেষ্টা করি, ক্লোরিন পরমাণু এটি একটি ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হয়েছে। যদি বলা হয় ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা কত, আনসার 0। আর যদি বলা হয় ক্লোরাইড আয়নের জারণ সংখ্যা কত, আনসার -1। এক্ষেত্রে অবশ্যই চিহ্ন সহ উল্লেখ করতে হবে। যেমন এইখানে যদি একটি যৌগমূলক দিয়ে SO4 এই যৌগমূলক দিয়ে যদি জিজ্ঞেস করা হয় সালফেট আয়নের জারণ সংখ্যা কত, আনসার -2। কারণ এটি একটি মূলক যেখানে সালফার এবং অক্সিজেনের মোট চার্জের মান -2, অতএব সালফেট আয়নের জারণ সংখ্যা -2। যদি জিজ্ঞেস করা হয় NH3 অ্যামোনিয়া, এটির জারণ সংখ্যা কত, আমাদের আনসার হওয়া উচিত 0, কারণ অ্যামোনিয়া এটি একটি যৌগ, আর আমরা জানি যৌগ আধান নিরপেক্ষ হয়ে থাকে। অপরদিকে যদি জিজ্ঞেস করা হয় NH4+, এটির জারণ সংখ্যা কত, আমাদের উত্তর হওয়া উচিত +1, কারণ অ্যামোনিয়া একটি H+ এর সাথে মিলে একটি ধনাত্মক আয়ন NH4+ আয়ন সৃষ্টি করেছে, যার জারণ সংখ্যা +1 হবে। এগুলোর পাশাপাশি যদি কখনো এই ধরনের একটি যৌগে, যেমন সালফিউরিক অ্যাসিডে যদি বলে বসে সালফার এর জারণ সংখ্যা কত, এগুলো যেভাবে বের করা হয় আমরা এখন সেটি শেখার চেষ্টা করব। এটি জানার আগে আমরা প্রথমে একটু দেখে নেই কিছু ব্যাপার। পর্যায় সারণীতে গ্রুপ 1A যে মৌলসমূহ রয়েছে এদের জারণ মান +1 হয়। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম +1। যদি আমরা দেখি পটাশিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম +1। তার মানে গ্রুপ 1 এর মৌলসমূহের জারণ সংখ্যা সাধারণত +1 হয়। অপরদিকে গ্রুপ 2A মৌলসমূহের জারণ সংখ্যা হয় +2, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে এদের প্রত্যেকের জারণ সংখ্যা +2। অপরদিকে অক্সিজেন, স্বাভাবিকভাবে অক্সিজেনের জারণ সংখ্যা -2। আমরা যদি কোনো যৌগ দেখার চেষ্টা করি, যেমন H2O, আমরা জানি হাইড্রোজেন গ্রুপ 1A মৌল, গ্রুপ 1A এর মৌল, এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা সাধারণত +1 হয়। দুটি হাইড্রোজেনের জন্য +2, অ্যাজ এ রেজাল্ট অক্সিজেনের -2, কারণ সাময়িকভাবে যৌগের জারণ মান কত হতে হবে, 0 হতে হবে। তবে অক্সিজেনের দুটি স্পেশাল কেস রয়েছে, একটি হচ্ছে পার অক্সাইড। যদি অক্সিজেন কখনো পার অক্সাইড গঠন করে, তখন অক্সিজেনের জারণ মান হতে হবে -1। এটা আমরা H2O2 এক্ষেত্রে দুটো হাইড্রোজেন মিলে +2 এবং দুটো অক্সি মিলে এখানে কত হতে হবে, -2, অর্থাৎ প্রতিটি অক্সিজেনের জন্য জারণ সংখ্যা -1। আর যদি কখনো সুপার অক্সাইড তৈরি করে অক্সিজেন, কখনো সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় -1/2, যেমন KO2। আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা +1 হবে, দুটো অক্সিজেন মিলে কত হতে হবে, -1। অ্যাজ এ রেজাল্ট এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত হতে হবে, -1/2। তো এই কিছু জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা কোনো যৌগের যে কোনো পরমাণুর জারণ সংখ্যা সহজেই বের করতে পারব। যেমন উদাহরণ হিসেবে
আমরা সালফারিক অ্যাসিড দিয়ে যদি শুরু করি H2SO4 এই যৌগে যদি কখনো সালফারের জারণ সংখ্যা বের করতে বলে আমরা ধরে নেই সালফারের জারণ সংখ্যা কত X। এখানে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন মিলে যৌগটা তৈরি করেছে আর আমরা জানি যৌগ সাধারণত আধান নিরপেক্ষ হয়ে থাকে, অতএব হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন এই তিনটি পরমাণু বা মৌলের সম্মিলিত জারণের মান কত হবে 0 হবে। অতএব হাইড্রোজেন যেহেতু গ্রুপ 1 এর মৌল সুতরাং +1 × 2 কারণ দুটি হাইড্রোজেন রয়েছে প্লাস সালফারটা ধরেছি আমরা X ইন্টু কয়টি 8 প্লাস অক্সিজেনের জারণ মান আমরা জানি -2 ইন্টু কয়টি রয়েছে 4টি, এই সম্মিলিত চার্জের মান কত হবে 0 হবে এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো X = +6 অর্থাৎ সালফারিক অ্যাসিডে সালফারের জারণ মান কত দাঁড়াচ্ছে +6 দাঁড়াচ্ছে। একই সাথে যদি কখনো প্রশ্ন করে বসে KMnO4 এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান কত, আমরা ধরে নেব ম্যাঙ্গানিজের জারণ মান X, পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল +1 × 1 কারণ পটাশিয়াম একটি রয়েছে, ম্যাঙ্গানিজ X × 1 প্লাস অক্সিজেন 4 × -2 ইকুয়াল কত হবে 0 হবে। এখান থেকে আমরা পাবো X = +7। এবার Na2S2 Na2S4 O6 এই যৌগে সালফার জারণ সংখ্যা বের করতে বললে আমরা ধরে নিলাম X, সোডিয়াম গ্রুপ 1 এর মৌল +1 × 2 প্লাস সালফার X × 4 প্লাস 6 × -2 ইকুয়াল কত 0। এখান থেকে আমরা পাবো X = +2.5। এখানে আমরা দেখতে পাচ্ছি সালফারের জারণ সংখ্যা মান কত আসলো +2.5, একটি ভগ্নাংশ এবং এই ব্যাপারটি যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে প্রধান পার্থক্য। যোজনী কখনো ভগ্নাংশ হতে পারে না কিন্তু জারণ সংখ্যা অবশ্যই কি হতে পারে ভগ্নাংশ হতে পারে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। Fe3O4 এই যৌগে আয়রনের জারণ সংখ্যা বের করার চেষ্টা করি। আয়রনের জারণ সংখ্যা X × 3 প্লাস অক্সিজেনের 4 × -2 অক্সিজেনের জারণ সংখ্যা আর অক্সিজেন রয়েছে 4টি ইকুয়াল কত আসবে 0 আসবে। সুতরাং এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো X = +8/3 অথবা +2.67। আমরা এখানে দেখতে পেলাম জারণ সংখ্যা কেমন আসলো ভগ্নাংশ। এগুলোর পাশাপাশি যদি কোনো জটিল যৌগের জারণ সংখ্যা বের করতে বলা হয় যেমন টেট্রাঅ্যামিন কপার 2+, এটি একটি আয়ন, এটি একটি জটিল আয়ন। এই আয়নে কপারের জারণ সংখ্যা বের করতে বলা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি কপারের জারণ সংখ্যা X। সুতরাং X × 1 প্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি NH3 অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে একটি যৌগ এবং যা চার্জ নিরপেক্ষ, সুতরাং 0 × 4 এই টোটালটার চার্জ কত হবে +2 হবে এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি X = +2 অর্থাৎ কপারের জারণ সংখ্যা কত +2 দাঁড়াচ্ছে। ঠিক এই উপায়ে আমরা বিভিন্ন যৌগে বিভিন্ন পরমাণুর জারণ সংখ্যা বের করতে পারি। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।